ধরেন কেউ বলল ইসলামে নারীর অধিকার নাই, কিংবা বলল শরিয়া আইন গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এই কথাগুলা বলা কি ইসলামোফোবিয়া? অনেকে সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ, আবার অনেকে বলবেন না, এটা সমালোচনার অধিকার। কিন্তু দুইটার কোনোটাই আসলে সম্পূর্ণ উত্তর না। এই দুইটা চরম অবস্থানের মাঝখানে একটা জটিল, গুরুত্বপূর্ণ এবং বারবার ভুলভাবে ব্যবহৃত ধারণা দাঁড়ায় আছে, যার নাম ইসলামোফোবিয়া। আজকে প্রধানত দুইটা জিনিস পরিষ্কার করার চেষ্টা করবে ভিডিওতে। এক, ইসলামোফোবিয়া আসলে কি, এবং দুই, ইসলামোফোবিয়া কি নয়। বন্ধুরা, আমি অরূপ রাহি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামান্য বিশেষ সিরিজের আজকের পর্বে। বহুদিন ধরে দেখতেছি বাংলাদেশে ইসলামোফোবিয়া সম্পর্কে সমাজে তেমন কোনো ক্রিটিক্যাল সচেতনতা নাই। অনেকটা যে যার মতো, বিশেষ করে ইসলামপন্থীদের অনেকেই এই ধারণা ব্যবহার করে বা অপব্যবহার করে নিজেদের নানা রকম স্বার্থ অ্যাডভান্স করে যেতেছেন। কিন্তু কি সেকুলার, কি ইসলামিস্ট, খুব কম মানুষই ইসলামোফোবিয়া সম্পর্কে ক্রিটিক্যাল একটা অ্যাওয়ারনেসের মধ্যে আছেন বলে আমার পর্যবেক্ষণ। এই ক্রিটিক্যাল অ্যাওয়ারনেসের অভাব সমাজে ধর্ম, সেকুলার, ইসলাম বিতর্ক কেন্দ্রিক অনেক রকম জুলুম, অবিচার, বেইনসাফি, এমনকি হত্যা, খুন পর্যন্ত জারি রাখতে ভূমিকা রাখতেছে। আমি নানা সময়ে এই নিয়ে কথা বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করেন তারা জানেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব ইসলামোফোবিয়া পরিচিতি পর্বটাই মূলত করার। তো ইসলামোফোবিয়ার ধারণাটা আসলো কোত্থেকে? ফরাসি লেখক অ্যালেন কিলেন এবং এটিএন দিনে এরা 1910-20-এর দশকে এই শব্দটার কাছাকাছি একটা ফর্ম ব্যবহার করতেছিল তাদের নিজস্ব ভাষায়। তারা মূলত ইউরোপের ইসলাম বিরোধী মনোভাব ব্যাখ্যা করতেছিলেন এইভাবে যে ইউরোপের একটা বড় অংশ সমাজের ইসলামকে খ্রিস্ট ধর্মের শত্রু এবং খ্রিস্ট ধর্মের নেগেশন বা একেবারে বিপরীত হিসেবে দেখতেছিলেন। অনেকেই মনে করেন 1979 সালের ইরান বিপ্লব এবং পরে স্নায়ুযুদ্ধের অবসান এবং 1991 সালের সোভিয়েতের পতন, এই দুই-তিনটা ঐতিহাসিক ঘটনার সম্মিলিত প্রভাবে কমিউনিটি হিসেবে মুসলিম এবং ইসলামী সমাজ বৈশ্বিক উদ্বেগের একটা প্রধান কেন্দ্রে পরিণত হয়। সোভিয়েত ইউনিয়নের পতন, প্রথম উপসাগরীয় যুদ্ধের পরিণতি, ফিলিস্তিনি গণ অভ্যুত্থান এবং ওয়ার অন টেরর প্রকল্প, এই সব কিছু মিলায়ে একটা প্রেক্ষাপট তৈরি করে যেখানে ইসলাম এবং মুসলিমদেরকে একটা একক ভয়ঙ্কর সত্তা হিসেবে সমস্যায়িত করে উপস্থাপন করা বা রিপ্রেজেন্ট করা শুরু হয়। এরপর আসলো 9/11, সব কিছু গেল বদলায়। কাউন্টার টেরোরিজমের নামে মুসলিম কমিউনিটির উপরে স্টেট সার্ভেলেন্স বা রাষ্ট্রীয় নজরদারি অভূতপূর্বভাবে বাড়ল। র্যাডিকালাইজেশন শব্দটা মূলধারার রাজনৈতিক ভাষায় চলে আসলো ব্যাপকভাবে এবং মুসলিম ধর্মচর্চাকেই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির ইন্ডিকেটর হিসেবে বা নির্দেশক হিসেবে দেখার চল শুরু হলো পশ্চিমা সমাজে এবং রাষ্ট্রে। বছরের পর বছর ধরে ইসলামোফোবিয়া পরিভাষাটা নিয়ে বহু সমালোচনা আসছে। বলা হয়েছে এটা নাকি বর্ণবাদ নয়, এটা নাকি অযৌক্তিক ভয় নয়, এবং এটা ইসলামকে সমালোচনা করা আর ইসলাম বিদ্বেষকে বা মুসলিম বিদ্বেষকে এক করে ফেলে। এটা নাকি ইসলামের উপর যথেষ্ট গুরুত্ব দেয় না, এটা নাকি বাক স্বাধীনতাকে সীমিত করে ইত্যাদি। তবে এসব সমালোচনার মধ্যে আমাদের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে, সেটা হচ্ছে অসঙ্গতি বা ইনকোহারেন্স। অধ্যাপক আব্দুল করিম ভাকিল, যিনি ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ সব গবেষণা করছেন, তিনি স্বীকার করেন যে ইসলামোফোবিয়া শব্দটা বিতর্কিত। একদিকে এটা একটা ইউনিভার্সাল বা সর্বজনীন সামাজিক বাস্তবতা হিসেবে বিতর্কিত, অন্যদিকে একটা পরিভাষা হিসেবেও বিতর্কিত। অর্থাৎ এটা কিসেকে নির্দেশ করে এবং কি নামে নির্দেশ করে, দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ। তবে ভাকিল আমাদেরকে এটাও মনে করায় দেন যে সংজ্ঞাগত ঐক্যমতের অভাব এবং অসামঞ্জস্য বা ইনকোহারেন্স প্রায় সব ধরনের ক্ষেত্রেই দেখা যায়। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ব্রিটিশ মুসলিমস, সংক্ষেপে APTG, ইসলামোফোবিয়ার একটা ওয়ার্কিং ডেফিনেশন বা তাদের সমাজের জন্য প্রয়োগযোগ্য এবং ওই রিপোর্টের জন্য প্রযোজ্য একটা সংজ্ঞা হাজির করে। এইটাই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি বিতর্কিত সংজ্ঞা ইসলামোফোবিয়ার। সেটা ধরে আমরা আজকের আলাপটা আগাবো এখন। তো ইসলামোফোবিয়া আসলে কি?
যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ব্রিটিশ মুসলিমস APPG এর রিপোর্ট, যার প্রস্তাবনা অংশ লিখে দিয়েছেন ইসলাম বিষয়ক গবেষক অধ্যাপক সালমান সাঈদ এবং অধ্যাপক আব্দুল করিম ওয়াকিল, সেই রিপোর্ট বলতেছে ইসলামোফোবিয়া is rooted in racism and is a type of racism that targets expressions of Muslimness or perceived Muslimness. এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হলো মুসলিমনেস। মুসলিম পরিচয়ের যে কোনো দৃশ্যমান বা অনুভূত চিহ্ন। কারো নাম মোহাম্মদ সেটাও হইতে পারে, মাথায় হিজাব সেটাও হইতে পারে, মসজিদে যাওয়া সেটাও হইতে পারে, এমনকি কেউ মুসলিম না হইলেও যদি তাকে মুসলিম মনে করা হয় সেটাও হইতে পারে। এই শেষ পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। 2001-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যে মানুষটা এইরকম হামলায় মারা যান তিনি ছিলেন একজন শিখ, বলবীর সিং সোধি। পাগড়ি পরতেন বলে হামলাকারীরা তাকে মুসলিম ভাবছিল। এই যে পারসিভড মুসলিমনেস, এইটার একটা ভালো উদাহরণ এই ঘটনাটা। আমরা জানি রেস কোনো বায়োলজিক্যাল ফ্যাক্ট না, এটা সোশ্যাল কনস্ট্রাকশন। মানুষকে নির্দিষ্ট কোনো গুণ দিয়ে একটা গ্রুপ হিসেবে দেখা, এইটাই রেশিয়ালাইজেশন। অধ্যাপক সালমান সাঈদ এবং আব্দুল করিম ওয়াকিল বলতেছেন পশ্চিমে মুসলমানদের সাথে ঠিক এইটাই হচ্ছে। তাদের ভাষায় ইসলামোফোবিয়া হইল দ্য ডিসিপ্লিনিং অফ মুসলিমস বাই রেফারেন্স টু অ্যান অ্যান্টাগনিস্টিক ওয়েস্টার্ন হরাইজন। অনেকে একমত যে ইসলামোফোবিয়া হইল মুসলিম বিরোধী বর্ণবাদ বা অ্যান্টি মুসলিম রেসিজমের একটা রূপ। কোনো কাজকে ইসলামোফোবিক বলা হবে যদি সেটা মুসলিমদেরকে, যাদের মুসলিম বলে মনে করা হয়, এমনকি তারা যদি বাস্তবে ধর্মচর্চা না করেন বা অন্য কোনো ধর্মেও অনুসরণ করেন, তবু তাদেরকে যদি বর্ণবাদী জায়গা থেকে লক্ষ্য করে কালেকটিভলি বা সমষ্টিগতভাবে মুসলিম বিরোধী বর্ণবাদের মধ্যে ফেলা হয়, সেটা হবে ইসলামোফোবিয়া। আর ঔপনিবেশিক ইতিহাসের দিক থেকে দেখলে ইসলামোফোবিয়া হইল ঔপনিবেশিক ইতিহাসের একটা ফল, যেখানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বর্ণগত শ্রেণীবিন্যাস এবং বৈশ্বিক পুঁজিবাদ এমন এক বয়ান তৈরি করতেছে বা করছে যা মুসলমানদেরকে সামষ্টিকভাবে বা সমষ্টিগতভাবে হুমকি, বর্বর এবং নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে। উত্তর উপনিবেশিক বা পোস্ট কলোনিয়াল সমাজ এবং রাষ্ট্রগুলিতে পোস্ট কলোনিয়াল মুসলিম মেজরিটি সমাজ যেমন বাংলাদেশে এবং মুসলিম মাইনরিটি সমাজে যেমন ইন্ডিয়ায় বা শ্রীলঙ্কায় বা বর্মায় ব্যাপারগুলো একটু ভিন্নভাবে ঘটে, কখনো উল্টাভাবেও ঘটে। সেইটা আমরা আলাপ করব পরের পর্বে। পরের পর্বে আমরা এটাও আলাপ করব যে কিভাবে এই ইসলামোফোবিয়া ধারণাটার দুই দিক থেকেই অপব্যবহার হচ্ছে। আজকে আপাতত আমরা ইসলামোফোবিয়া কি এবং কি কি নয় সেটা পরিচয় পাইতে চাচ্ছি ভালো করে। ইসলামোফোবিয়া কি সেটা ভালো করে বুঝতে হইলে ইসলামোফোবিয়া কি নয় সেটা ভালো করে বোঝাটা ভীষণ জরুরি, এবং আজকের পর্বে সেটারই একটা চেষ্টা আমরা করব। এটা খুবই জরুরি। যেটা APPG নিজে বলতেছে, MCB বা মুসলিম কমিউনিটি অফ ব্রিটেনের বিস্তারিত রিপোর্টেও স্পষ্ট করা হয়েছে যে ইসলামের সমালোচনা নিজে থেকেই অটোমেটিক্যালি ইসলামোফোবিয়া নয়। এখানে আমি সরাসরি একটা উদ্ধৃতি দেই, বিইং ক্রিটিক্যাল অফ ইসলাম or religions in general would not automatically make you an Islamophobe unless you were using the language of racism and Islamophobic hostility. তাহলে কি কি ইসলামোফোবিয়া না? যেমন ইসলামের নবী মুহাম্মদ সত্যিকারের নবী ছিলেন না এই দাবি করাটা কিন্তু ইসলামোফোবিয়া নয়। কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যায় একাডেমিক দ্বিমত পোষণ করাও ইসলামোফোবিয়া না। সব ধর্মের পশু জবাই বা পশু বলি যে দেওয়া হয় তার বিরুদ্ধে প্রচারণা করাটাও ইসলামোফোবিয়া না। মুসলিমরা জড়িত এমন কোনো অপরাধের বিরুদ্ধে কথা বলাও ইসলামোফোবিয়া না, যদি সব মুসলমানকে হরে ধরে দায়ী করা না হয়। কিন্তু কনটেক্সট সব কিছুকে বদলায় দেয়। APPG একটা ভালো উদাহরণ দিতেছে। নেকাবের ব্যাপারে ব্যক্তিগত মতামত রাখা ইসলামোফোবিয়া না, কিন্তু যখন বরিস জনসন 2018 সালে নেকাব পরিহিত নারীদেরকে ডাক বাক্স বা ব্যাংক ডাকাত বলতেছিলেন, পরবর্তী সপ্তাহে মুসলিম নারীদের উপরে হেট ক্রাইম 375 ভাগ বেড়ে গেছিল। এইটা ইসলামোফোবিয়া। পার্থক্যটা হইল ইসলাম ধর্মের সমালোচনা আর মুসলমানদের একটা বর্ণায়িত সংগঠিত হুমকি হিসেবে উপস্থাপন করার মধ্যে। প্রথমটা হচ্ছে
একটা বৌদ্ধিক কাজ বা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, আর দ্বিতীয়টা হচ্ছে বর্ণবাদ। তাহলে ইসলামোফোবিয়া কি নয়, এটা আরেকটু সামান্য আজকে বিস্তার করা যাক। পরের পর্বে আমরা এটা নিয়ে হয়তো আরও আলাপ করব, সাথে আলাপ করব ইসলাম বিদ্বেষ আর ইসলামোফোবিয়ার মিল ফারাকের জায়গা নিয়েও। ইসলামোফোবিয়া চিহ্নিত করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো অনেক ডানপন্থী ইসলামিস্ট, রাজনৈতিক ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট বা ধর্মীয় ক্ষমতা কেন্দ্র প্রায়ই সমালোচনা এবং বিদ্বেষকে এক করে ফেলে। ফলে এমন অনেক বক্তব্য, গবেষণা, নীতিগত প্রশ্ন বা মানবাধিকার ভিত্তিক আপত্তিকে তারা ইসলামোফোবিয়া বলে ট্যাগ করে ফেলেন। যদিও এপিপিজির সংজ্ঞা এবং বহু আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার ভিত্তিতে এগুলো আসলে ইসলামোফোবিয়া না। এই কারণে আবারও উল্লেখ করি এপিপিজি বা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ব্রিটিশ মুসলিমসের রিপোর্ট এবং মুসলিম কমিউনিটি অফ ব্রিটেনের বক্তব্যের কথা। এপিপিজি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, বিং ক্রিটিক্যাল অফ ইসলাম অর রিলিজিয়ন ইন জেনারেল would not automatically make you an Islamophobe unless you were using the language of racism and Islamophobic hostility. অর্থাৎ ইসলাম বা ধর্ম নিয়ে সমালোচনা নিজে থেকে অটোমেটিক্যালি ইসলামোফোবিয়া নয়, যতক্ষণ না তা বর্ণবাদী ভাষা, শত্রুতা, সামষ্টিক দোষারোপ বা মানব বিদ্বেষের কাঠামোতে পরিণত হয়। ইসলামোফোবিয়া হইল মুসলমানদেরকে মানুষ হিসেবে তাদের পরিচয় বা অস্তিত্বের কারণেই অবমাননা করা বা তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। ইসলামের মতবাদ, ইতিহাস, আইন বা রাজনৈতিক প্রকাশকে সমালোচনা করা এর থেকে সম্পূর্ণই আলাদা বিষয়। আজকে এই কারণে কিছু উদাহরণ আমরা নোট করে রাখি। কোন কোন ব্যাপার ইসলামোফোবিয়া না, ইসলাম বিদ্বেষও না, কিন্তু ইসলামিস্ট অনেকেই যেগুলাকে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ বলে দাগায় বা ট্যাগ করে বা তকমা দেয়। পরে এই তালিকায় বিশদ বিবরণ দিব আমরা অন্য কোনো পর্বে। এপিপিজির যুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা, একাডেমিক গবেষণার প্রতিষ্ঠিত রীতিনীতি এবং গণতান্ত্রিক সমাজে মত প্রকাশে স্বাধীনতার স্বীকৃত কাঠামোর সঙ্গে সঙ্গতির জায়গা থেকে কি কি ইসলামোফোবিয়া নয় তার একটা ছোট্ট তালিকা করা যেতে পারে নানান জায়গা থেকে জড়ো করে, সেটাই এখন চেষ্টা করব। বিশ্বাস সংক্রান্ত দ্বিমত এবং ধর্মতাত্ত্বিক মতভেদ মানেই ইসলামোফোবিয়া নয়। ইসলামের নবী মুহাম্মদকে সত্য নবী মনে না করা যদি তা ঘৃণা বা মুসলমানদের মানবিক মর্যাদা হানির উদ্দেশ্য না হয়, তাহলে সেটা ইসলামোফোবিয়া না। কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যায় একাডেমিক বা ঐতিহাসিক দ্বিমত পোষণ করা, মানে টেক্সচুয়াল ক্রিটিসিজম, হিস্টোরিওগ্রাফি, ফিলোলজি, এইগুলো নিয়ে বিতর্ক করা ইসলামোফোবিয়া নয়। হাদিসের সত্যতা বা সনদ বা ইসনাদ নিয়ে গবেষণা করা মোটেই ইসলামোফোবিয়া না। ইসলামের উৎপত্তি, রাজনৈতিক ইতিহাস, খিলাফত, ফিকহ বা শরিয়া বিকাশ নিয়ে সমালোচনামূলক আলোচনা করাটাও ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া না। ইসলামী আইন, রাষ্ট্রীয় আইনের ভিত্তি হওয়া উচিত কিনা এ নিয়ে মতবিরোধ করা বা বিতর্ক করাও ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া না। নারীর অধিকার, উত্তরাধিকার আইন, তালাক, বহুবিবাহ, সাক্ষ্য আইন এসবের ধর্মীয় ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলাটাও ইসলামোফোবিয়া না। ইসলামী শেষ সত্য ধর্ম এই দাবিকে না মানা কিংবা প্লুরালিজমের পক্ষে যুক্তি দেওয়াটাও ইসলামোফোবিয়া না। নাস্তিকতা বা অজ্ঞেয়বাদ প্রচার করা অথবা ধর্মের সামাজিক ভূমিকা নিয়ে সমালোচনা করাটাও ইসলামোফোবিয়া না। ধর্মীয় আইন নয়, রাষ্ট্রীয় আইনই সর্বজনীন হবে এইরকম মতাদর্শিক বা রাজনৈতিক অবস্থান নেওয়াটাও অটোমেটিক্যালি ইসলামোফোবিয়া না। এগুলো অপমান নয়, এগুলা বিশ্বাসের জায়গায় দ্বিমত। এপিপিজির ইসলামোফোবিয়ার সংজ্ঞায় বলা হইতেছে এটা মুসলিমনেস বা অনুভূত মুসলিমনেসের প্রকাশকে লক্ষ্য করে ইসলামোফোবিয়া। অর্থাৎ সংজ্ঞাটা মানুষকে লক্ষ্য করার বিষয়ে, কোনো ধর্মীয় মতবাদকে লক্ষ্য করার বিষয়ে নয়। জাতিসংঘের মানবাধিকার কমিটির জেনারেল কমেন্ট 2011-তে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ধর্মের প্রতি অসম্মান বা ধর্মনিন্দা নিষিদ্ধ করার আইন ICCPR এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ধর্মীয় মতবাদ বা নেতাদের সমালোচনা নিষিদ্ধ করা যাবে না বলেই এর মতামত। 2, ধর্মীয় অনুশীলন এবং সংস্কৃতি নিয়ে সামাজিক সমালোচনা মানেই ইসলামোফোবিয়া নয়। যেমন
বোরখা বা হিজাব পরার সামাজিক চাপ নিয়ে সমালোচনা করা, বিশেষত নারীর এজেন্সি, স্বাধীনতা এবং নিরাপত্তার প্রশ্নে যদি আলাপ তর্ক বিতর্ক করা হয় সেটা ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় শিক্ষার নামে শিশুর ওপর অতিরিক্ত শাসন বা ভয়ভিত্তিক লালন পালন নিয়ে সমালোচনা করাটা ইসলামোফোবিয়া নয়। মাদ্রাসা ব্যবস্থায় শিশুর অধিকার, মানসিক নির্যাতন বা পাঠ্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলাটাও ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় কর্তৃত্ববাদ বা ধর্মের নামে রাজনীতিকরণ নিয়ে কোনো সমালোচনা করাটাও ইসলামোফোবিয়া নয়। নারীকে ফিতনা বলে উপস্থাপনের যে সংস্কৃতি তার সমালোচনা করাটাও ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় বক্তৃতায় ঘৃণা, নারী বিদ্বেষ বা ধর্মবিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কথা বলাটাও ইসলামোফোবিয়া নয়। এগুলা ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ নয়, এগুলা ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং সামাজিক চাপের প্রশ্ন। তবে একটা সূক্ষ্মতা মনে রাখতে হবে, হিজাব পরার ব্যক্তিগত পছন্দকে সমালোচনা এবং সেই পছন্দের পেছনকার সামাজিক চাপকে সমালোচনা এক জিনিস নয়। প্রথমটা নারীর নিজস্ব এজেন্সিকে অস্বীকার করতে পারে, দ্বিতীয়টা করে না। এই পার্থক্যের জায়গাটাকে চিন্তায় রাখা দরকার। ইউডিএইচআর এবং আইসিসিপিআর এর কাঠামো অনুযায়ী এই ধরনের সামাজিক সমালোচনা মৌলিক গণতান্ত্রিক অধিকারের অংশ। ৩. সহিংসতা, জঙ্গিবাদ এবং উগ্রবাদ নিয়ে সমালোচনা মানেই ইসলামোফোবিয়া নয়। যেমন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কথা বলা ইসলামোফোবিয়া নয়। আইসিস বা আল কায়দা বা তালেবানের মতন বিভিন্ন রকম মতাদর্শকে ইসলামী রাজনৈতিক প্রবণতার বিশ্লেষণাত্মক পরিপ্রেক্ষিত থেকে আলোচনা করা মোটেই ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় সন্ত্রাসবাদে ব্যবহৃত কুরআনের উদ্ধৃতি বা হাদিসি ব্যাখ্যা নিয়ে সমালোচনামূলক গবেষণা করা বা বক্তব্য রাখা বা বিশ্লেষণ করা ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় উগ্রবাদ মুসলিম সমাজের ভেতরেও সমস্যা, এই কথা বলা অবশ্যই ইসলামোফোবিয়া নয়। এই বিভাগটা সবচেয়ে নিরবিচ্ছিন্নভাবে আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। আইসিসিপিআর এর 20 অনুচ্ছেদ স্পষ্টভাবে নির্দেশ করে যে জাতীয়, বর্ণগত বা ধর্মীয় ঘৃণার যে কোনো উস্কানি যা বৈষম্য, বৈরিতা বা সহিংসতার প্ররোচনা দেয় তা আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে। এর অর্থ হলো জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা শুধু বৈধই নয়, রাষ্ট্রের কর্তব্যও বটে। 4 নম্বর পয়েন্ট, একাডেমিক গবেষণা এবং ইতিহাস ভিত্তিক সমালোচনা ইসলামোফোবিয়া নয়। যেমন ইসলামী সাম্রাজ্যবাদ, দাসপ্রথা, যুদ্ধনীতি বা ধর্মীয় শাসনের ইতিহাস নিয়ে সমালোচনা করা ইসলামোফোবিয়া নয়। ইসলামের রাজনৈতিক সম্প্রসারণ বা কনকোয়েস্ট হিস্ট্রি নিয়ে আলোচনা করাটা ইসলামোফোবিয়া নয়। অটোমান, আব্বাসীয়, উমাইয়া কিংবা মুঘল ইতিহাসে ধর্মের ভূমিকা নিয়ে গবেষণা করাটাও ইসলামোফোবিয়া নয়। ইসলামের ভেতরে সেক্টারিয়ানিজম যেমন শিয়া সুন্নি দ্বন্দ্ব, তাকফির বা ধর্মীয় ক্ষমতার দ্বন্দ্ব বিশ্লেষণ করা ইসলামোফোবিয়া নয়। এইগুলা মূলধারার ইতিহাস চর্চার বিষয়। বিশেষজ্ঞরা স্পষ্ট করছেন যে বর্ণবাদী বক্তব্যের উপাদান এবং ধর্মনিন্দার বক্তব্যের উপাদান এক নয়। শিয়া সুন্নি দ্বন্দ্ব বা তাকফির নিয়ে আলোচনা বস্তুত মুসলিম গবেষকরাই, পণ্ডিতরাই বহু শতাব্দী ধরে করে আসতেছেন এবং এটা ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যেরই অংশ। 5 নম্বর পয়েন্ট, ইসলামের ভেতরকার সংস্কারবাদী বা নারীবাদী কণ্ঠকে সমর্থন করা ইসলামোফোবিয়া নয়। যেমন ইসলামী নারীবাদী চিন্তা বা ধর্মীয় সংস্কার আন্দোলনকে সমর্থন করা ইসলামোফোবিয়া নয়। মুসলিম সমাজে ধর্মীয় রক্ষণশীলতার সমালোচনা করা, মুসলিম লেখক বা নারীবাদীদের বক্তব্য উদ্ধৃত করাও ইসলামোফোবিয়া নয়। ইসলামের ভেতরে ভিন্ন ব্যাখ্যা সম্ভব এই যুক্তি তোলাটাও ইসলামোফোবিয়া নয়। এই বিভাগটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এইখানে ক্ষমতার দ্বন্দ্বটা সবচেয়ে স্পষ্ট। এপিপিজির সংজ্ঞার সমালোচকরা বিশেষভাবে উল্লেখ করেন যে এই সংজ্ঞা উদারপন্থী, সংস্কারপন্থী এবং আহমদিয়া কমিউনিটির মতন মানুষজন যারা প্রায়ই অন্য মুসলমানদের কাছ থেকে নিপীড়নের শিকার হন তাদের বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। অর্থাৎ ইসলামের সংস্কারবাদী ধারাকে সমর্থন করাকে যদি কেউ ইসলামোফোবিক বলে তাহলে সে নিজেই ইসলামের আভ্যন্তরীণ প্লুরালিজমকে অস্বীকার করতেছে। 6 নম্বর পয়েন্ট, মত প্রকাশের স্বাধীনতা চর্চা
ব্যঙ্গ শিল্প চর্চা মানেই ইসলামোফোবিয়া নয় অটোমেটিক্যালি। ধর্মীয় মতবাদ নিয়ে কার্টুন, ব্যঙ্গ, সাহিত্য বা শিল্প চর্চা করা যদি তা মুসলমানদেরকে মানুষ হিসেবে অবমাননা বা সহিংসতা উস্কে দেওয়ার মতন উদ্দেশ্য নিয়ে করা না হয় তাহলে সেটা ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় চরিত্র বা ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে স্যাটায়ার করাটাও অটোমেটিক্যালি সকল ক্ষেত্রেই ইসলামোফোবিয়া নয়। ধর্ম নিয়ে চলচ্চিত্র, নাটক বা উপন্যাসে সমালোচনামূলক ন্যারেটিভ তৈরি করাটাও অটোমেটিক্যালি ইসলামোফোবিয়া নয়। আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় ধর্ম বা বিশ্বাসকে বিদ্রূপ করার অধিকারও অন্তর্ভুক্ত, যদিও এই অধিকার ঘৃণার উস্কানির সীমারেখা অতিক্রম করতে পারে না। এই সীমারেখা নির্ধারণে কনটেক্সটের প্রশ্নটা খুবই গুরুত্বের এবং কেন্দ্রীয় প্রশ্ন। জাতিসংঘের মানবাধিকার কমিটির ব্যাখ্যা অনুসারে ICCPR এর 24 অনুচ্ছেদের অধীনে নিষিদ্ধ বক্তব্যের জন্য 3টা শর্ত একসঙ্গে পূরণ হইতে হবে। 1. সক্রিয় উস্কানি। 2. জাতীয় বা বর্ণগত বা ধর্মীয় ঘৃণার উদ্দেশ্য। এবং 3. বৈষম্য বা বৈরিতা বা সহিংসতার প্ররোচনার সম্ভাবনা থাকা। কাজেই ধর্মীয় মতবাদ নিয়ে ব্যঙ্গ করা মাত্রই হেট স্পিচ বা সেই জায়গা থেকে ইসলামোফোবিয়া হয়ে যায় না। এবং 7 নম্বর পয়েন্ট, ধর্মীয় দাবি যাচাই করা বা যুক্তিতর্ক করা, এইটা অটোমেটিক্যালি ইসলামোফোবিয়ার বিষয় হয় না। অলৌকিক কিনা এইটা নিয়ে যুক্তিতর্ক করা, সমাজতাত্ত্বিক ঐতিহাসিক গবেষণা করাটা কোনো ইসলামোফোবিক কাজ নয়। মিরাজ, ওহি, ফেরেশতা, জিন এসবের বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করা বা অন্য কোনোভাবে সামাজিক বৈজ্ঞানিক গবেষণা করাটা ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় অলৌকিকতার বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক কোনো প্রশ্ন তোলা সেটাও অটোমেটিক্যালি ইসলামোফোবিয়া নয়। ধর্মীয় বক্তাদের ভুল তথ্য বা সুডো সায়েন্সের প্রচার নিয়ে কোনো সমালোচনা করাটাও ইসলামোফোবিয়া নয়। আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো স্পষ্টভাবে বলতেছে যে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার অধিকারে এমন কোনো অধিকার অন্তর্ভুক্ত নাই যা ধর্ম বা বিশ্বাসের সমালোচনা বা বিদ্রূপ থেকে মুক্ত থাকবে। জাতিসংঘের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত তার রিপোর্টে জোর দিয়ে বলতেছেন যে ধর্মীয় ধারণা, ধর্মীয় নেতা বা প্রতীক বা চর্চার সমালোচনা নিষিদ্ধ বা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এইগুলা ফেইথের বিরুদ্ধে শত্রুতা নয়, এইগুলা র্যাশনাল বা যৌক্তিক সমালোচনা বা ক্রিটিক। তাহলে মূল কথাটা হচ্ছে পার্থক্যটা কোথায়? আবারও সেই APPG রিপোর্টের আলাপ। APPG রিপোর্ট এবং আধুনিক হিউম্যান রাইটস ডিসকোর্স অনুসারে ইসলামোফোবিয়া নয় এমন সমালোচনার সাধারণ বৈশিষ্ট্যগুলো হইল, এটা ধর্মীয় ধারণা, নীতি, প্রথা নিয়ে কথা বলে, মুসলমানদেরকে মানবিক মর্যাদার জায়গা থেকে আক্রমণ করে না। এটা কালেকটিভ ব্লেম বা সামষ্টিক দোষারোপ তৈরি করে না। এটা মুসলমানদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার যুক্তি দাঁড় করায় না। এটা বিদ্বেষমূলক ভাষ্য বা ডিহিউম্যানাইজেশন বা বিমানবিকীকরণ বা ষড়যন্ত্র তত্ত্ব ব্যবহার করে না। এটা আলোচনা করে নীতি, ইতিহাস, গবেষণা, আইন, মানবাধিকার। ঘৃণা ছড়ায় না। তখন তা ইসলামোফোবিয়া হয় না। উত্তর উপনিবেশী বা পোস্ট কলোনিয়াল সমাজ এবং রাষ্ট্রগুলিতে পোস্ট কলোনিয়াল মুসলিম মেজরিটি এবং মুসলিম মাইনরিটি সমাজে ব্যাপার কিছুটা ভিন্নভাবে ঘটে। সেটা আমরা আলাপ করব পরের পর্বে আমরা এটাও আলাপ করব যে কীভাবে, কত রকমভাবে এই ইসলামোফোবিয়া ধারণাটার দুই দিক থেকেই অপব্যবহার হচ্ছে এবং হইতে পারে। পরের পর্বে আমরা আলাপ করব বাংলাদেশের মতন সমাজে কাঠামোগত ইসলামোফোবিয়া আছে কি নাই, থাকলে কি আছে সেটা নিয়েও। আজকে আমরা আপাতত ইসলামোফোবিয়া কি আর কি নয় সেটার একটা পরিচয় পাইতে চেষ্টা করলাম। আশা করি বাংলাদেশে এই আলাপ শুরুটা আমাদের দেশে ধর্মকেন্দ্রিক অশান্তি কিছুটা প্রশমিত করতে ভূমিকা রাখবে। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি।